আমি বাপ, আমি পড়ালেখা শিখতে পারিনি, আমি দাদু, আমি স্কুল কলেজ বঞ্চিত হয়েছি। যদি আপনি দাড়ি চুল পেকে যাবার পরে কবরবাসী হয়ে যান আর এই অবস্থায় কবরে যান যে আপনার নাতি, আপনার নাতনি, আপনার পোতা এরা স্কুল চেনে না, এরা মাদ্রাসা চেনে না, এরা মক্তব চেনে না, তবে আপনি ব্যর্থ। সচেতন অভিভাবক অভিভাবিকাদের এই সন্তান কেবলমাত্র প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব দামি কথা। এই গুরুত্বপূর্ণ দামি কথা এটা কি চিল্লে চিল্লে বাড়িতে বলা হয়, না খুব সন্তর্পণে গোপনীয়তা অবলম্বন করে ছেলে, স্ত্রী, মেয়ে, একেবারে আপনজন তাদেরকে কাছাকাছি এনে মূল্যবান দামি কথাগুলি বলা হয়? কোনটা? এটা আপনার কাছে আমার একটা বিবেকের কাছে জিজ্ঞাসা। নিশ্চয়ই দামি কথাগুলি মাইকে বলা হয় না, চিল্লিয়ে বলা হয় না, একেবারে কাছাকাছি এনে তারপর বলা হয়। আমরা তো দামি কোনটা আর কম দামি কোনটা এটা এখন টাকায় মূল্যায়ন করি। আমি মা বোনদের বলবো, বাচ্চাদেরকে একটু নিজ নিজ কন্ট্রোলে রাখুন। লম্বা আলোচনা করব না, ধরেছি এক্ষুনি ইনশাল্লাহ শেষ করে দেব, কিন্তু আমি নয়টি বিষয় আপনাদের সামনে এক এক কথার মধ্য দিয়ে ক্লিয়ার করতে চাই। এটা হলো পরামর্শ। মনে করেন আপনি আপনার বাড়িতে 5 লক্ষ টাকা ক্যাশ টাকা এনেছেন। এই টাকাগুলি আপনি আপনার ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেবেন। এক্ষুনি আপনি ক্যাশ এনে ভাগ বাটোয়ারা শুরু করেছেন, তো এই ভাগ করার জন্য কি আপনারা মাইক লাগাবেন, নাকি এটা খুব সন্তর্পণে আপনারা ভাগ বাটোয়ারা করবেন যেন পাশের বাড়ির লোকও না জানে, ভাইপো যেন বুঝতে না পারে, ভাতিজি যেন না জানে? টাকাকে আমরা খুব মূল্যবান মনে করেছি, কিন্তু আসলে টাকা মূল্যবান নয়। এখন আছে, একটু পরে নেই। আসুন আজকে আমরা সকাল থেকে এই পর্যন্ত যে আয়োজন এখানে চলেছে একটু মূল্যায়ন করার চেষ্টা করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আজকের আলোচ্য বিষয় সমাজ উন্নয়নে পাঠ পরিকল্পনা, শিক্ষার পরিকল্পনা। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এর ঊর্ধ্বে উঠে আমার সমাজকে আমি কিভাবে উন্নতি ঘটাতে পারি, উন্নয়ন করতে পারি, তার জন্য একটা শিক্ষা, একটা পরিকল্পনা আমরা আজকে হাতে নিতে চাই। যা আপনি 5 লাখ কেন 5 কোটি টাকা দিয়ে আপনি বসিরহাট যেয়ে পাবেন না, কলকাতায় পাবেন না, দিল্লি গেলে পাবেন না, আপনাকে কেউ দেবে না। এই বিল্ডিং, এই কনস্ট্রাকশনটা যদি আপনি পুনর্নির্মাণ করতে চান, একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনি টাকা দিলে আপনি আরেকটা নীল নকশা ব্লুপ্রিন্ট পাবেন। কিন্তু আপনি আপনার সমাজ উন্নয়নের জন্য প্রকৃত শিক্ষার মাধ্যমে যে উন্নতি ঘটানো সম্ভব, বেশি খাটাখাটনি প্রয়োজন হয় না, এটা আপনি টাকার বিনিময়ে প্ল্যান আপনি কোথাও পাবেন না। এটা হলো সুদূর প্রসারী এক মৌলিক চিন্তার চেতনার ফসল কেবলমাত্র। আবার বলছি, আজকের আলোচ্য বিষয় সমাজ উন্নয়নে পাঠ পরিকল্পনা। আমি 9টি পয়েন্ট করেছি। তার প্রথম পয়েন্ট হলো শিশু শিক্ষার প্রয়োজনীয়তা। প্রথমেই যেটা আমার দৃষ্টিকোণ এসেছে সেটি হলো শিশু শিক্ষার প্রয়োজনীয়তা। আমি বাপ, আমি পড়ালেখা শিখতে পারিনি, আমি দাদু, আমি স্কুল কলেজ বঞ্চিত হয়েছি। আমি তাদেরকে এখনো বলি, এখনো আপনি হারিয়ে যাননি, আপনি বঞ্চিত হননি, এখনো সুযোগ আছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, তাদেরকে যদি আপনি একবার মক্তবে ঢুকিয়ে দিতে পারেন, একবার প্রাইমারি স্কুলে পৌঁছে দিতে পারেন, একবার হাই স্কুলে পৌঁছে দিতে পারেন, একবার মাদ্রাসায় পৌঁছে দিতে পারেন, আপনি সফল। আমি বাপ হিসেবে, দাদু হিসেবে, দাড়ি চুল পেকে গেছে, অসুবিধা নেই, এখনো আপনার কোমরে কিছুটা শক্তি আল্লাহ রেখেছে। আপনি এতটুকু সক্ষমতা দিয়ে আপনি আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, অথবা ছেলে মেয়ের ছেলে মেয়েদেরকে একটু আপনি মক্তবমুখী, মাদ্রাসামুখী, স্কুলমুখী করে যান, আপনি সফল। আপনি ব্যর্থ এ কথা আমি বলছি না। যদি আপনি দাড়ি চুল পেকে যাবার পরে কবরবাসী হয়ে যান আর এই অবস্থায় কবরে যান যে আপনার নাতি, আপনার নাতনি, আপনার পোতা এরা স্কুল চেনে না, এরা মাদ্রাসা চেনে না, এরা মক্তব চেনে না, তবে আপনি ব্যর্থ, তবে আপনি অসফল।
তবে আপনি আপনার এই 60, 70, 80, 100, 150 বছরের যে সময়, আপনার যে অর্থায়ন, আপনার যে আয়োজন, এই সব দিক থেকে আপনি ব্যর্থ। অতএব শিশু শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু প্রয়োজন? আপনার এলাকায় এই যে বিরাট বিরাট জলকারগুলি, এই জলকারে আপনি 6 মাস, 8 মাস, 10 মাস ছোট পিনগুলি পানির মাধ্যমে প্রসেসিং করে আপনার জলকারে আপনি দিয়েছেন। 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস এটাকে আপনি খাবার দিয়েছেন, পরিচর্যা করেছেন। এরপর কিন্তু আপনার চিংড়ি মাছটা 30 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম হয়েছে। এরপর কিন্তু আপনার ট্যাংরা মাছটা ওই 50, 70, 80 গ্রাম এসেছে। এরপর কিন্তু আপনার ভাঙন মাছটা বড় হয়েছে, আপনি কাঁটায় তুলতে পেরেছেন। আপনি এই রেণু পোনাকে মূল্যায়ন করেছেন বলে আপনি 6 মাস পর, 8 মাস পর, বছর শেষের সিজনে আপনি আপনার যে জলকর থেকে আশা করেছিলেন, আপনি যদি 1 লাখ আশা করেছেন, 80,000 পেয়েছেন, অথবা 1 আশা করেছেন তাই পেয়েছেন। কিন্তু আপনি যদি এই রেণু পোনাগুলি না দিতেন, আপনি এখানে যদি আপনি 1 কোটি টাকা আশা করতেন, আপনি তো 1 টাকাও পেতেন না। আপনি জলকারকে মূল্যায়ন করেছেন, কিন্তু আপনি আপনার সমাজকে মূল্যায়ন করতে পারেননি। এই জন্য আমি একটা কথা বলি, আজকেও আপনাদেরকে বলছি, মনে করেন এই যে পিচের রাস্তাটা, একসময় তো পিচ ছিল না, আমরা কতদিন আগে এসেছি তখন ইটের রাস্তা, ভাঙাচুরো, কাদা, এখন তো আলহামদুলিল্লাহ পিচ। এই রাস্তা যদি স্বর্ণ দিয়ে ঢালাই করে দেওয়া হয়, এই রাস্তাটা সোনার তৈরি। আপনার এই যে মসজিদ, এগুলি সব সোনা, স্বর্ণ দিয়ে দেয়াল, এই পিলারগুলি করা, ছাদগুলি সোনার তৈরি। এই যে ফ্যানগুলি, এগুলি আর লোহার নেই, এগুলি সোনার হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আপনি বোঝার চেষ্টা করেন, আপনার এলাকায় স্বাস্থ্য কেন্দ্র নেই, স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। রাস্তা স্বর্ণের, বিল্ডিংগুলি স্বর্ণের। আপনার এলাকায় স্বাস্থ্য কেন্দ্র নেই, হসপিটাল নেই, নার্সিং হোম নেই, সেগুলিও হয়েছে। রাস্তাঘাট, ঘর বাড়ি সব সোনায় মোড়া, শুধু আমরা শিক্ষিত নই। আচ্ছা বলেন তো, আপনার এলাকায় যে হসপিটাল, এই হসপিটালের ডাক্তার কি রামচন্দ্রপুরের হবে না আমেরিকার হবে? মসজিদ সোনার, রাস্তা সোনার, সব কিছু স্বর্ণের, শুধু আমরা শিক্ষিত নই। আমরা নিশ্চয়ই ওই হসপিটালের ডাক্তার হতে পারবো না, আমরা ডাক্তার পাবো ভিনদেশি। আমরা হব ওই হসপিটালের ডি গ্রুপের কর্মী। আমরা ডাস্টবিন পরিষ্কার করব, আমরা নোংরা আবর্জনা বাথরুম পরিষ্কার করে ম্যাথরের চাকরি পাবো। আর বিদেশ থেকে লোকজন এসে লাখ লাখ টাকা বেতন নিয়ে তারা আমাদের উপর ছড়ি ঘুরিয়ে টাকা নিয়ে সব চলে যাবে। এই স্বর্ণের রাস্তা, এই সোনার বাড়ি, এগুলি কি আমাদের কোনো উপকারে আসবে? তখন আসবে। এলাকায় স্কুল হয়েছে, আমরা শিক্ষিত নই, এই স্কুলগুলির টিচার সব বাইরের। এটা সমাজের উন্নয়ন নয়। সমাজের উন্নয়ন, আমাদের একটা ভাঙাচুরা প্রাইমারি স্কুল আছে, তাতে 7টা টিচার আছে, আমার গ্রামের 4 জন আছে। আমার এলাকায় একটা ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র আছে, তাতে 5 জন ডাক্তার আছে, 2-1 জন নার্স আছে, তার মধ্যে অন্তত পক্ষে অর্ধেক আমার গ্রামের আছে, আমার পাশের গ্রামের আছে, এসেছে অন্য জেলা থেকে, এসেছে অন্য রাজ্য থেকে, কিন্তু সিংহভাগ আমার এলাকার, আমার সমাজের। এর নাম উন্নয়ন, এর নাম উন্নয়ন। আপনি বিল্ডিং 3 তলা করে সমাজের উন্নয়ন করতে পারবেন না। আর সমাজ যতদিন উন্নয়ন না হবে, আপনি ব্যক্তি জীবনেও মুক্তি লাভ করতে পারবেন না। অতএব শিশু শিক্ষা, এটা হলো আপনার জলকারে রেণু পোনা দেওয়ার যেমন প্রয়োজন, সিজন শেষে লাভ করতে চাইলে ওটা যেমন গুরুত্বপূর্ণ, আপনার সমাজে শিশু শিক্ষা প্রতিষ্ঠিত রাখবার জন্য, প্রতিষ্ঠিত রাখা এতটা গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ আপনার জলকারে রেণু পোনা দেওয়াও নয়। আমরা ওটাকে বুঝেছি, কিন্তু এটাকে বুঝতে পারিনি। অতএব শিশু শিক্ষার প্রয়োজনীয়তা হলো সব থেকে বেশি। আমাদের এই যে দেহটা, এই গলার থেকে উপরের অংশ পরিমাণে কম, কিন্তু এর মর্যাদা, মূল্য, গুরুত্ব কম না বেশি? দেহ আছে, মাথাটা আলাদা। এই দেহ বেঁচে থাকতে পারে? মাথাবিহীন দেহ কোনোদিন বেঁচে থাকতে পারে? তাকে আপনি কদিন ঘরে রাখবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন রাখবেন? আর রাখবেন না, কারণ ও মৃত্যু মানুষ। এই সমাজের মাথা হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র, সেটা মক্তব হোক, প্রাইমারি স্কুল হোক, মাদ্রাসা হোক, এটা হলো সমাজের মাথা। যদি মাথায় ক্যান্সার হয়, মাথা যদি পোকায় ধরে পচে যায়, তাহলে সেই মানুষ কোনোদিন সুস্থ থাকতে পারে না। অতএব সমাজের মাথা
সিংহভাগ সেটা হলো শিশু শিক্ষা। এই শিশু শিক্ষা কেন্দ্রটাকে বজায় রেখে আপনাকে অন্য কাজ করতে হবে। তার জন্য যে পরিকল্পনা আটার দরকার সেগুলি সমাজবাসী মিলে গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের কি কি প্রয়োজন? দ্বিতীয় নাম্বার সেই বিষয়ে আসি, সামাজিক সার্বিক সহযোগিতার প্রয়োজন। সামাজিকভাবে সার্বিক সহযোগিতা চাই এই শিশু শিক্ষা কেন্দ্রকে বজায় রাখার জন্য। আমার মা বোনেরা, আপনারা মুরগি পোষেন, মুরগি বিক্রি করেছেন 150 টাকা হয়েছে, আপনি অন্তত পক্ষে 10 টাকা বাইতুল হিকমা বক্তব্যের জন্য রাখবেন। যদি বাইতুল হিকমায় অর্থ প্রয়োজন না হয়, এখানে অর্থের ঢিবি হয়ে গেছে, আপনি প্রাইমারি স্কুলের জন্য রাখবেন, আপনি অন্য মাদ্রাসার জন্য রাখবেন, কিন্তু রাখবেন। 100 টাকার মুরগি বিক্রি হয়েছে, 10 টাকার 2টো ডিম বিক্রি হয়েছে, 1 টাকা হলেও আপনি বাইতুল হিকমা এই শিক্ষা কেন্দ্রের জন্য আপনি যদি রাখতে পারেন, তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ, আপনি আপনার সমাজের শিশু শিক্ষা কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে চান। তার জন্য সার্বিক সহযোগিতা দরকার হয়। আপনি জলকারের ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, আপনার এই বছর 1 লাখ টাকা লাভ হয়েছে, আপনি তার থেকে অন্তত পক্ষে 1000 টাকা শিশু শিক্ষা কেন্দ্রের জন্য বরাদ্দ রাখবেন। ইমাম সাহেব চাইবে, বাইরের বক্তা এসে চাইবে এমনটা নয়। 1 লাখ টাকা আপনার বিক্রি হয়েছে, 1000 টাকা বক্তব্যের জন্য শিশু শিক্ষা কেন্দ্রের জন্য আমি বরাদ্দ করে রেখে দিয়েছি, এটা দেবই। যদি আপনি দিতে পারেন, তবে আপনি জলকারকে যেমন ভালোবাসেন, ওটা আপনার ব্যক্তি উন্নয়নের জন্য, আপনি শিশু শিক্ষা কেন্দ্রকেও ভালোবাসেন সমাজ উন্নয়নের জন্য, এটা তখন প্রমাণ হবে। অন্যথায় আপনি শুধু জুমার নামাজে, ঈদের নামাজে আর জানাজার নামাজে হাজিরা দিয়ে ঈদু মুন্সি, জুমা মুন্সি, জানায়েজ মুন্সি হয়ে আপনি জান্নাতের দাবি করতে পারেন না। জান্নাত এত সহজে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। আল্লাহ কিছু পরিকল্পনা দিয়েছেন, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করুন। একটা পিপাসার্ত কুকুরের জীবের উপরে সামান্য পরিমাণ একটু পানিও দিয়েও আপনি আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারেন। এমন নিদর্শন হাদিসের বুকে আছে, এমন প্রামাণ্যতা ইসলামের আলোকে আল্লাহ পেশ করেছে, নবীজি উপস্থাপন করেছেন। অতএব কোনো ভয় নেই, জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহর দেওয়া পরিকল্পনাগুলি কেবল বাস্তবায়ন করতে থাকুন। সার্বিক সহযোগিতা চাই। আমার মা বোনরা উদাসীন, তারা মনে করে আমার ছেলেটা সপ্তাহে যদি সেলাই কারখানায় যে 1000 টাকা আমার হাতে দেয় আমার বড় পাওনা। আমি আমার মাকে 2 পা ধরে বলি, মা, সপ্তাহে 1000, 2000, 5000 টাকা দিল, এটা আপনার জীবনের বড় পাওয়া কিছু নয়। দেখেন, কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, কালকে রাজা ছিল, আজকে ফকির। পাশের দেশের দিকে তাকান, আরো শ্রীলঙ্কার দিকে তাকান, পৃথিবীর অনেক দেশের দিকে তাকান, রাজা ফকির হয়ে গেছে চোখের সামনে। আগে তো ইতিহাসে পড়তাম, শুনতাম, এখন স্বচক্ষে আমরা দেখি, আমরা নিজেরাই এখন ইতিহাস। এই সপ্তাহে 1000, 2000 টাকা সেলাই কারখানায় দিয়ে, ইট ভাটায় দিয়ে আপনার ছেলে মেয়ে যেটা এনে দিয়েছে, এটা মা আপনার জীবনের বড় অর্জন নয়। আপনার জীবনের অর্জন হলো আপনি যদি বাপ হিসেবে ছেলের হাতে একটা উচ্চ মাধ্যমিক, একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একটা বিএ, একটা বিএড, একটা ডিএলএড, একটা এমএসসি, একটা পিএইচডি, একটা প্রকৃত শিক্ষার ধারা যদি তার হাতে তুলে দিতে পারেন, এটা আপনি বাপ হিসেবে, মা হিসেবে আপনার জীবনের বড় অর্জন। বিএ পাস করার পরে আপনি ভ্যান চালান, দুঃখ নেই। সারা পৃথিবীতে ইতিহাসের আলোকে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে এই বিরাট ভূখণ্ড, 600 বছর তারাই তাদের এডুকেশনের বলে, শিক্ষার বলে পরিচালনা করেছে। আজকে তারা সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, এডুকেশনের অভাবে, শিক্ষার অভাবে, শিক্ষা না থাকার কারণে আজকে তারা জলকারের লেবার, আজকে তারা ভ্যান ঠেলা গাড়ির লেবার, আজকে তারা সবজি বিক্রেতা, আজকে তারা পৃথিবীর সব থেকে হীনমন্যতায় ভোগা শ্রেণী। সেই শ্রেণী আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের কথা বলি, জুমার নামাজের কথা বলি, কিন্তু এর আগে পরে যে শিক্ষা ব্যবস্থার কথা ইসলাম প্রদান করেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি খুব কম। রাত 11টার সময় আপনি মসজিদে আলোচনা শুনতে আসবেন কেন? আজকে তো আপনার ছেলেটা এখানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যাল করেছে, আপনি তাই দেখবেন। আজকে আপনার ছেলেটা ব্ল্যাকবোর্ডে ওখানে লিখে দেওয়া হয়েছে, তা বানান করছে, এজারা করছে, আপনি সেটা দেখে আপ্লুত হবেন। আপনি যেই দিন এটা বুঝেছেন 2 কেজি চিংড়ি মাছ বিক্রি করে 500 টাকা বাড়িতে এনে দিতে পারলে ওটা আমার যোগ্য ছেলে, আর আপনার ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বিএ, এমএসসি ডিগ্রি
ফার্স্ট ক্লাস এনে দেওয়ার পরে আপনি বাপ খুশি হন না, মা খুশি হন না, এটা যে আমাদের অবক্ষয়, এটা আমরা উপলব্ধি করতে পারিনি। অতএব এই শিক্ষা কেন্দ্রগুলিকে উন্নয়নের জন্য, সমাজ উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। কোন দিক থেকে আপনি সহযোগিতা করবেন এটা আপনার বিচারের কাছে আমি রেখে যাচ্ছি। সর্বদিক থেকে তাকে সহযোগিতা করতে হবে। এই শিক্ষা কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর জন্য যাদের সব থেকে বেশি ভূমিকা গুরুত্ব রাখে তারা হলেন শিক্ষক মহাশয়, আমাদের শিক্ষক মন্ডলী, টিচারেরা, আমাদের জিরা, আমাদের হুজুরেরা। তাদের সব থেকে গুরুত্ব, তাদের ভূমিকাটা সব থেকে বেশি। আমি অভিভাবক, আমি আমার ছেলেটাকে বক্তব্যে পৌঁছে দিয়ে আমি ক্ষান্ত। মাসে তার 300 টাকা দিতে হবে, আমি 300 টাকা কমিটির হাতে দিয়ে ক্ষান্ত। কিন্তু তাদেরকে পঠন পাঠন পাঠ পরিকল্পনা কে প্রদান করবে? আমার মহান পেশায় নিয়োজিত এই শিক্ষক শ্রেণী, আমার জি, আমার হুজুরেরা, আমার ওস্তাদ, আমার শিক্ষক মন্ডলী, যারা এই মহান পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, এই দায়িত্ব তারাই সকাল সন্ধ্যা দিন ও রাত ব্যাপী তারা কাঁধে তুলে নিয়েছেন। তারা আমার ছেলেটাকে যোগ্য মানুষ করে দেবেন, তারা আমার মেয়েটাকে যোগ্য মানুষের ন্যায় মানুষ হিসেবে আমার বাড়িতে পৌঁছাবেন। আমি শুধু 300 টাকা দিয়ে ক্ষান্ত, আমি শুধু স্কুলে পৌঁছে দিয়ে ক্ষান্ত। কিন্তু গুরু দায়িত্ব ভার হলো আমাদের শিক্ষক মহাশয়দের। তাদেরকে কতটুকু আমরা সম্মান করি, তাদের কতটুকু আমরা সুবিধা দেই? আমরা তাদেরকে সুবিধা দিতে পারিনি। আমরা তাদের মাসে 3000 টাকা দিয়ে মনে করি বিরাট কিছু করে ফেলেছি। না, আপনি জানেন এই পৃথিবীতে বড় বড় লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল তারাও প্রাক্তন হয়। যতদিন পদে আছে ততদিন স্যার স্যার, ডিআইজি, আইজি, আর অনেক পদমর্যাদাশীল অফিসার, আধিকারিক, কতদিন, যতদিন দায়িত্বে চেয়ারে আছে ততদিন স্যার। কিন্তু একটা মহান পেশার মানুষ, এরা কোনোদিন প্রাক্তন স্যার হয় না। এরা হলো শিক্ষক মন্ডলী, এরা সব সময় স্যার। একদিন ক্লাস করিয়েছে, তার ছাত্র যতদিন বেঁচে থাকবে ততদিন তার স্যার, তার শিক্ষক। এটা একটা মহান পেশা। আমরা তাদেরকে সম্মান দিতে পারিনি, অর্থ কড়ি তো দিতে পারি না, তাদেরকে যোগ্য সম্মানটুকু দিতে পারি না। তার জন্য তাদের আজকে ভূমিকা সমাজ গঠনের ক্ষেত্রে একেবারেই কমে গেছে। শিক্ষকের সব থেকে বেশি ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা তারাই রাখতে পারেন। আমাদের সেই দাদু শ্রেণী, নানি শ্রেণী, তারা দেখেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস ছিল না, কিন্তু তারা যে নৈতিক আদর্শ লাভ করেছিল যে শিক্ষকদের কাছ থেকে, তারা 3 পাস, 4 পাস, 5 পাস, সেই পণ্ডিত শ্রেণীর কথা বলছি, আপনারা ভালো জানবেন যারা বয়স্ক। সেই আদর্শগুলি কিন্তু আজও আমার দাদি, আমার নানিমা, আমার দাদু, আমার দাদিমা তারা এখনো বজায় রেখেছেন। তাদের যে সততা, তাদের যে আদর্শমালা, নৈতিকতা, এটা কিন্তু আজকে হারিয়ে যায়নি। ওই বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলির কাছে যান, তাদের ভাষা কত মার্জিত, তাদের ব্যবহার কত সৌন্দর্যমণ্ডিত, আর আমরা সব হারিয়ে ফেলেছি, সব আমরা হারিয়ে ফেলেছি। এই হারানোর কারণ শিক্ষকদের অবমূল্যায়ন, আমরা শিক্ষকদেরকে হারিয়ে ফেলেছি। অতএব সমাজ উন্নয়নের পাঠ পরিকল্পনা 3 নম্বর গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষেত্রে যারা আছে তারা হলেন মহান পেশায় নিয়োজিত আমাদের শিক্ষক মন্ডলী। তাদেরকে আবার সেই মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তাদের যে অর্থের প্রয়োজন, তাদের যে সুবিধার দরকার, সেগুলি আমাদের দিতে হবে। আজকে 100 বাচ্চা পড়ানোর জন্য আমাদের বক্তব্যে, আমাদের শিশু শিক্ষা কেন্দ্রে কতজন শিক্ষক প্রয়োজন? আধুনিক শিক্ষা ব্যবস্থা কারিকুলাম কি বলে? আধুনিক কারিকুলাম বলে 15 জন ছাত্রের জন্য 1 জন শিক্ষক চাই। খুব যদি টানাটানি হয় তাহলে 20 জনের জন্য 1 জন চাই। 20 জনের বেশি একটা টিচার, একটা শিক্ষক বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু আমরা তো 100 জনকে পড়াই, 150 জনকে পড়াই, 300, 400, 500 জনকে একসাথে ক্লাস করাতে হয়, বাধ্য, কন্ট্রোল করা যায় না। এটা অবমূল্যায়ন শিক্ষককে। অতএব আপনার যদি 100 বাচ্চা থাকে, কমপক্ষে 5টা টিচার চাই। আপনি বলবেন এই 5টা টিচার কি করবে? আপনি 5টা টিচার দিয়ে দেখেন। 3 জন অ্যারাবিক লাইনের দেন, আর 2 জন জেনারেল শিক্ষিত মানুষকে দেন। তারা বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পড়াবে। আর 3 জন তারা অ্যারাবিক সাইড নিয়ে ধর্মীয় নীতিমালা তারা শেখাবে। দেখেন আপনার বক্তব্যের এই 20 জন আলাদা আলাদা ক্লাস ভাগ করে নিয়ে, বয়স অনুপাতে, ক্লাস অনুপাতে ভাগ করে নিয়ে 1 মাসের মধ্যে কত পরিবর্তন আমরা দেখতে পাই, কত পরিবর্তন আমরা যেটা আশা করি সেটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এই যে আপনি ছাত্র সংখ্যা অনুপাতে শিক্ষক দিলেন, এটাও কিন্তু শিক্ষককে মূল্যায়ন করা, শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দেওয়া। আপনি হিসাব করবেন, আমার ওই প্রাইভেট মাস্টার ভালো যে টাকা নেবে কম,
বছর শেষে আপনি ওই প্রাইভেট মাস্টারের কাছে আপনার ছেলেকে কি শেখাবেন? যে টাকা কম নেয় আর যে টাকা বেশি নেয়, সাধারণত কে ভালো পড়ায়? যে টাকা বেশি নেয়। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে বসিরহাটে দুজন ডাক্তার আছে, একজনের ফিস 100 টাকা, আরেকজনের ফিস 500 টাকা, আপনারা কার কাছে যাবেন? অসুস্থ হয়েছেন, কার কাছে যাবেন? নিশ্চয়ই যার ফিস কষ্টসিষ্ট করে 500 টাকা জোগাড় করে তার কাছে যাবেন, কারণ আপনার ধারণা হলো ও ডাক্তার বড়, ফিস বেশি। এখন আমরা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এসে আমরা খুঁজি কোন হুজুর বেতন কম নেবে, আমরা ছেলে মেয়ে তার কাছে পড়াবো। বছর শেষে কি দেখা যায়? আনাকুম জানাকুম। 3 মাস আমার মসজিদের ইমাম ছিল, 3 মাস পর আরেকজন এসেছে, এই 3 মাসে আমার ছেলেটা, আমার মেয়েটা, বাচ্চাটা ওখানে আলিফ থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত গেছে। আবার যিনি নতুন শিক্ষক আসলেন, তিনি এসে একটু টেস্ট করে দেখলেন একটু ভুল ভ্রান্তি আছে, অতএব তোমার হবে না, তুমি আবার আলিফ থেকে শুরু করো। আবার 3 মাস পর এই শিক্ষক চলে গেলেন, আবার পরবর্তী শিক্ষক এসে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন একটু ভুল ভ্রান্তি আছে, বলে তোমার হবে না, তুমি আবার আলিফবা থেকে এসো। আমাদের বক্তব্যের বাচ্চাদের কি হয়? ওই বছর শেষে যেই হুজুর পাল্টায়, শিক্ষক পাল্টায়, অমনি আবার প্রথম পৃষ্ঠায় চলে আসে। ওর ওই 60, 50, 40 পৃষ্ঠা আর 10, 15, 20 বছরে শেষ হলো না। এইরকম বক্তব্য আমরা চাই না। শিক্ষককে মূল্যায়ন করুন, যতজন টিচার প্রয়োজন ততজন টিচার দিন। এতে 1 ঘন্টা পড়াবে, 1.5 ঘন্টা পড়াবে, আপনার এত মূল্যায়ন কেন? আপনি একবার এই বাচ্চার পিছনে ইংলিশে যা খরচ করেন, সায়েন্সে যা খরচ করেন, ম্যাথে যা খরচ করেন, তার অর্ধেক খরচ করে দেখেন অ্যারাবিক নীতিমালার উপরে। দেখেন আপনার পরিবারের আদর্শ চেঞ্জ হয়ে যাবে, আপনার সমাজ পরিবর্তন হয়ে যেতে বাধ্য, আপনার সমাজের সার্বিক দিক পরিবর্তন হয়ে যাবে। অতএব শিক্ষকের ভূমিকা সব থেকে বেশি, শিক্ষককে মূল্যায়ন করতে হবে, শিক্ষকের হারানো গৌরব মর্যাদা আবার ফিরিয়ে দিতে হবে। 4 নাম্বার, শিক্ষকের পরে যার ভূমিকা সে হলো অভিভাবক এবং অভিভাবিকা, পিতা এবং মাতা। আজকে আমরা সব থেকে উদাসীন। মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করে দিয়ে আসলাম, ফাইজি সাহেব ছেলেটা কথাবার্তা শোনে না, যা খুশি আমার জন্য হাড়গুড়ি রাখবেন, চামড়া গোশত সব আপনার। এই কথা বলার মানে আপনার ছেলে ওখান থেকে মুহাদ্দিস হয়ে বার হবে, গ্যারান্টি নেই। হেদায়েতুল ইসলামের কাছে, মাসুদ রানা ভাইয়ের কাছে, আব্দুল হামিদ ফাইজির কাছে, শাইখুল হাদিসগণের কাছে এরকম কোনো জাদুমন্ত্র নেই যে সেই জাদুমন্ত্র দিয়ে তার মধ্যে সব বিদ্যা ঢুকিয়ে যাওয়া যেতে পারে। শিক্ষকরা যেমন প্রচেষ্টা রাখবে, আপনি বাপ এবং মা আপনাকেও প্রচেষ্টা রাখতে হবে। ছুটিতে বাড়িতে এসেছে, তার গাইডলাইনটা কে দেবে? প্রধান শিক্ষক দেবে না আপনি মা, আপনি বাপ, আপনি তাকে দেবেন। সে ফজরে যায় কিনা, জোহরে ঠিক মতন মসজিদ চেনে কিনা, আসরে হাজিরা দিল কিনা, মাগরিবে মসজিদে জামাতে শরীক হলো কিনা, এশায় ঘুমিয়ে পড়লো কিনা, জামাত না আদায় করে, এই খোঁজ খবর তো বাপ আপনি রাখবেন, মা আপনি রাখবেন। আপনি বাপ হাত ধরে তাকে মসজিদে নিয়ে যাবেন। আপনি যেমন অন্যান্য কাজকর্ম শেখান, আপনাকে কিন্তু নৈতিক আদর্শমালার ক্ষেত্রেও অভিভাবকের পূর্ণ দায়িত্বভার গ্রহণ করে তাকে এই জায়গাগুলিতে আপনার তদারকি করে আপনাকে পৌঁছে দিতে হবে, দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। যদি সেটা হয়, আপনি একজন যোগ্য সচেতন অভিভাবক অভিভাবিকা রূপে বিবেচিত হবেন। আর সচেতন অভিভাবক অভিভাবিকাদের এই সন্তান কেবলমাত্র প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। যারা অলস, অমনোযোগী পিতামাতা, অভিভাবক অভিভাবিকা, তাদের সন্তানরা প্রকৃত মানুষ হতে পারে না। ডিগ্রি হয়তো পায়, কিন্তু এই পিতামাতা একসময় এই সন্তানের কাছে কি হয়? লাঞ্ছিত হয়। প্রকৃত শিক্ষা যাদের মধ্যে আছে, প্রকৃত জ্ঞান যাদের মধ্যে প্রবেশ করেছে, তারা কিন্তু কখনো পিতামাতাকে লাঞ্ছনা দেয় না, বঞ্চিত করে না। তারা সম্মান এবং ইজ্জত দিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করে, সমাজ ব্যবস্থা পরিচালনা করে। অতএব অভিভাবক, আপনি মক্তবে ছেলেটাকে ভর্তি করিয়ে দিয়েছেন, এটাই শেষ নয়। আপনি হাত ধরে প্রত্যেক দিন মক্তবের টাইমের 5 মিনিট আগে মক্তবে পৌঁছে দেন। আগামীকাল আসলো না কেন, আপনি তদারকি করুন। এমনি তো টিচার কম, আবার আপনার ছেলে আসে না কেন, মেয়ে আসে না কেন, এই তদারকি তাদের কাছে দেন না। আপনি বাপ, আপনি মা, আপনি বড় ভাই, আপনি বড় বোন, আপনি এই তদারকি করুন, তাদেরকে পৌঁছে দিন। বক্তব্যের জন্য বিকেলে টাইম নির্ধারণ করা হয়েছে, কিন্তু আজ থেকে 10, 15, 20 বছর আগে এটা ছিল না। বক্তব্যের জন্য ছিল ফজরের নামাজের পরে, আর এখন আমাদের ওই টাইমটা হলো প্রাইভেট মাস্টারের জন্য। অথচ ঘুম থেকে ওঠার পর নির্মল ব্রেন থাকে, একেবারে ওপেন থাকে, খোলা দরজা থাকে।
ওই সময় আপনার সন্তানের ব্রেনে যেটা দেবেন ওটা সে লুপে নিতে পারবে, অন্য সময় এটা পারবে না। অতএব শিক্ষকের পরেই অভিভাবকের ভূমিকা। আপনি বাপ, আপনি মা, আপনি সন্তানের যোগ্য অভিভাবক হতে পারেন। সেই যোগ্য অভিভাবকের পরিচয় আপনি দেন, আপনি অবশ্যই আপনার ছেলে বা মেয়েকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন। আমরা কথা দিচ্ছি, হবেই হবে ইনশাআল্লাহ। এটা যথার্থভাবে প্রমাণিত, যথার্থভাবে পরীক্ষিত। আপনিও একটি পরীক্ষা করে দেখুন, আপনিও প্রমাণ পেয়ে যাবেন।